আজকের ক্লাসে আমরা কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব। তো প্রথমেই আমরা জানব যে স্টক ও সিয়ন কাকে বলে। আগের দুটি যে ক্লাস করানো হয়েছিল সেই দুটি ক্লাসের প্রথমটিতে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ছিল প্রায় 40টি মতো, এবং সেকেন্ড আরেকটি ক্লাসে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ছিল যা 100টি মতো আলোচনা করা হয়েছিল। আজকের ক্লাসে আমরা এরকমই কতগুলো শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করব এবং সেগুলো সম্পর্কে জানবো, একটু ঝালাই করে নেব যে এই সাবজেক্টের এই টপিকটার ব্যাপারে আমাদের কতটুকু নলেজ রয়েছে। তো আর দেরি না করে যেটা বললাম যে স্টক এবং সিয়ন কাকে বলে একটু জেনে নিই। জোর কলম নামক কৃত্রিম অঙ্গজনন পদ্ধতিতে দুটি জনিত্রী উদ্ভিদের কর্তৃক শাখা বা মুকুল অপর জনিত্রী উদ্ভিদের কর্তৃক শাখার সঙ্গে জুড়ে দেওয়া হয়। এক্ষেত্রে যে নতুন শাখাটি স্থাপন করা হয় বা জুড়ে দেওয়া হয় তাকে বলা হয় সিয়ন, এবং যার ওপর স্থাপন করা হচ্ছে, যেটাকে জুড়ে দেওয়া হচ্ছে সেটাকে বলে সিয়ন, এবং যার ওপরে স্থাপন করা হচ্ছে তাকে বলা হয় স্টক। বোঝা গেল? তাহলে এখানে উল্লেখযোগ্য ঘটনা কি, যে জোর কলম নামক কৃত্রিম অঙ্গজনন হচ্ছে এবং দুটি জনিত্রী উদ্ভিদের কর্তৃক শাখা বা মুকুল অপর জনিত্রী উদ্ভিদের কর্তৃক শাখার সাথে জুড়ে দেওয়া হচ্ছে। যেটি স্থাপন করা হচ্ছে তাকে বলে সিয়ন, যার উপরে স্থাপন করা হচ্ছে সেটি হচ্ছে স্টক। বোঝা গেল? ভীষণ সিম্পল, আশা করি ক্লিয়ার। নেক্সট আমরা জানব গমিউল কি এবং সেটি কোথায় দেখা যায়। তো স্বাদু জলের যে স্পঞ্জ, এর দেহের অভ্যন্তরে কোরক বা বাড সৃষ্টি হয়, সেই বাডিংয়ের মাধ্যমে অযৌন জনন ঘটে। তো যে কোরকগুলো সৃষ্টি হয়, যে বাডগুলো সৃষ্টি হয়, পদ্ধতিটা বাডিং, যে বাডগুলো সৃষ্টি হচ্ছে বা কোরকগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোকে বলা হয় হচ্ছে গেমিউল। তাহলে কোথায় দেখা যায়? খুব স্বাভাবিকভাবে প্রথমেই শুরু করলাম যে স্বাদু জলের স্পঞ্জ, তাহলে এটা স্পঞ্জেল স্পেসিস, স্পঞ্জের মধ্যে এটা দেখা যায়। আমরা আলোচনা করব ক্লিস্টোগ্যামি এবং হর্কোগ্যামি সম্পর্কে এবং তাদের এক্সাম্পলগুলো আমরা জানব। কিছু উভয়লিঙ্গ ফুলের স্তবকগুলি যখন প্রস্ফুটিত হয় না এবং বন্ধ অবস্থাতেই থাকে, উভয়লিঙ্গ ফুলের কিছু স্তবকগুলো যখন প্রস্ফুটিত হচ্ছে না এবং চিরকাল বন্ধ অবস্থাতেই থাকছে, ফলে এই সমস্ত ফুলগুলিতে স্বপরাগযোগের মাধ্যমে পরাগ সংযোগ ঘটছে, স্বপরাগযোগের মাধ্যমেই ঘটে। একে বলা হয় ক্লিস্টোগ্যামি, যেমন আমরুল, কানশিরা ইত্যাদি। তাহলে কি বললাম? উভয়লিঙ্গ ফুল, তার স্তবকগুলো প্রস্ফুটিত হচ্ছে না, বন্ধ অবস্থায় থাকছে, ফলে এই সমস্ত ফুলগুলিতে স্বপরাগযোগের মাধ্যমে পরাগ সংযোগ ঘটছে, একে বলা হয় ক্লিস্টোগ্যামি। আবার গঠনমূলক বৈশিষ্ট্যের জন্য উভয়লিঙ্গ হওয়া সত্ত্বেও কতগুলো ফুলে স্বপরাগযোগও সম্ভব হয় না, তো একে বলা হয় হচ্ছে হর্কোগ্যামি। তাহলে সেই উভয়লিঙ্গ ফুলের মধ্যেই যখন গঠনমূলক এই বৈশিষ্ট্যটির জন্য উভয়লিঙ্গ হওয়া সত্ত্বেও যখন স্বপরাগযোগ হচ্ছে না, তাকে বলে হর্কোগ্যামি, যেমন হচ্ছে আইরিস, ভায়োলা ইত্যাদি। তাহলে বোঝা গেল দি বেসিক ডিফারেন্স বিটুইন ক্লিস্টোগ্যামি এবং হর্কোগ্যামি। আমরা চলে আসছি বহুভ্রূণবিজিতা বা পলি এমব্রায়োনি কাকে বলা হয় এবং এটার এক্সাম্পল কি হতে পারে। সাইট্রাস স্পেসিস, অপন্টিয়া স্পেসিসের পলিএমব্রায়োনিয়া বা বহুভ্রূণবিজিতা দেখা যায়। নিষিক্ত ডিম্বাণু ছাড়া অন্য কোনো ডিপ্লয়েড কোষ, 2N যেখানে থাকছে, হ্যাপ্লয়েড কোষ N দ্বারা আমরা বলতে পারি, এবং ডিপ্লয়েড কোষ 2N, যেমন সাইনার্জিডস বা প্রতিপাদ কোষ সমষ্টি, ডিম্বক, ত্বক, শস্য ইত্যাদি থেকে ভ্রূণ গঠিত হলে তাকে পলিএমব্রায়োনি বা বহু ভ্রূণবিজিতা বলা হয়। আবারও বলছি, নিষিক্ত ডিম্বাণু ছাড়া অন্য কোনো ডিপ্লয়েড কোষ, যেরকম সাইনার্জিডস বা প্রতিপাদ কোষ সমষ্টি, ডিম্বক, ত্বক, শস্য ইত্যাদি থেকে যখন ভ্রূণটা গঠিত হচ্ছে তখন তাকে বহুভ্রূণবিজিতা বা পলিএমব্রায়োনি বলা হচ্ছে। অপন্টিয়া, সাইট্রাস স্পেসিস ইত্যাদির ক্ষেত্রে এটি দেখা যায়। একটি ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে যে দ্বিনিষেক কী। সপুষ্পক উদ্ভিদের যৌনজননে দুটি পুংজনন কোষের মধ্যে একটি ডিম্বাণু এনের সাথে মিলিত হয়ে যখন জাইগোট গঠন হয়, 2N গঠন হচ্ছে। সপুষ্পক উদ্ভিদের যৌন জননে দুটি পুংজনন কোষের মধ্যে একটি যখন ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে, এনের সাথে মিলিত হয়ে
পুংজনন কোষটা তো ডেফিনেটলি একটা এন রয়েছে, আবার ডিম্বাণুর এন মিলিত হয়ে যখন জাইগোট 2n গঠন করছে এবং অপর পুংজনন নিউক্লিয়াসটি ডেফিনেটিভ নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে শস্য নিউক্লিয়াস গঠন করে, মানে হচ্ছে 3n। দুটি পুংজনন নিউক্লিয়াস দ্বারা দুবার নিষেক ঘটে বলে একে বলা হয় দ্বিনিষেক। তাহলে দুটি পুংজনন নিউক্লিয়াস দ্বারা দুবার নিষেক ঘটছে, তাই একে দ্বিনিষেক বলা হয়। আর এটা সপুষ্পক উদ্ভিদের যৌনজননে এই দুটি পুংজনন কোষ মানে লাগছে দ্বিনিষেকের ক্ষেত্রে, যার মধ্যে একটি ডিম্বাণুর সাথে মিলিত হয়ে 2n মানে জাইগোট গঠন করছে, আরেকটি যেটা ডেফিনেটিভ নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে 3n গঠন করছে, মানে শস্য নিউক্লিয়াস গঠন করছে। বোঝা গেল, এটি হচ্ছে দ্বিনিষেক। পরের প্রশ্নে চলে আসি, ইতর পরাগযোগের দুটি অ্যাডভান্টেজ কী, মানে হচ্ছে সুবিধা কী। ইতর পরাগযোগের ক্ষেত্রে যেমন সবল, সতেজ, অধিক সংখ্যক বীজ ও উদ্ভিদ উৎপন্ন হয়। নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদের সৃষ্টি হয় যা বিবর্তনের সহায়ক। এটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তাহলে সবল, সতেজ, অধিক সংখ্যক বীজ উদ্ভিদ উৎপন্ন হচ্ছে এবং তার সাথে সাথে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদের সৃষ্টি হচ্ছে যা বিবর্তনের সহায়ক। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। রজত চক্র কী? রজত চক্রর বিষয়ে কালকের ক্লাসে মানে গতকালের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিছুটা, যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন বিষয়ে কিছুটা আমরা আলোচনা করেছিলাম। খুবই সামান্য আলোচনা ছিল, কারণ সেখানে যেহেতু শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন ছিল, খুব একটা এক্সপ্লেনেশন সেখানে ছিল না। অন্তত আজকের ক্লাসে আমরা জানবো যে ডেফিনেশনটা কি। স্ত্রীলোকের বয়ঃসন্ধিকালের পর, বয়ঃসন্ধিকাল যখন তার পিউবার্টি লেভেল শুরু হয়ে যাচ্ছে, বয়ঃসন্ধিকালের পর প্রতি 24 দিন অন্তর জরায়ু, ডিম্বাশয় এবং অন্যান্য যৌনাঙ্গে বিভিন্ন শারীরবৃত্তীয় গঠনগত পরিবর্তন ঘটে এবং শেষ 3 থেকে 5 দিন, এটা ভ্যারি করে, মোটামুটিভাবে বলা যায় 3 থেকে 5 দিন জরায়ুর এন্ডোমেট্রিয়াম যে স্তরটা, সেই স্তরের অবক্ষয় হয়, মানে সেইটা অ্যাকচুয়ালি শেড হতে থাকে, এন্ডোমেট্রিয়াম শেডিং বলে। তো তার অবক্ষয়ের ফলে রক্তস্রাব সৃষ্টি হয়। এন্ডোমেট্রিয়ামটা যখন লুজ হয়ে গেল, সেটা যখন শেডিং হলো, সেটা চলে যাচ্ছে, ঠিক আছে, সেটা যখন শেডিং হচ্ছে তখনই রক্তস্রাবটা সৃষ্টি হয়। তো একেই বলা হয় মেনস্ট্রুয়াল সাইকেল বা রজত চক্র। তাহলে এখানে কি জানলাম, যে পিউবার্টির পর ডেফিনেটলি হচ্ছে স্ত্রীলোকদের থেকে হচ্ছে প্রতি 24 দিন অন্তর মোটামুটিভাবে ধরা যায় জরায়ু, ডিম্বাশয় এবং অন্যান্য যে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যান বা স্ত্রীলোকের যে যৌনাঙ্গ, তার বিভিন্ন শারীরবৃত্তীয় এবং গঠনগত পরিবর্তন ঘটছে এবং তার স্থায়িত্বকাল মানে শেষ 3 থেকে 5 দিন হচ্ছে এবং জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরের অবক্ষয় হচ্ছে, সেটিকে বলা হচ্ছে রজতচক্র। আর ওই অবক্ষয়ের ফলে যেটা হয় সেটা হচ্ছে রজস্রাব, রক্তস্রাব নির্গত হয়। এবার চলে আসছি টিউবেকটমি এবং ভ্যাসেকটমি কী, এটা ভীষণ ইম্পর্টেন্ট। রিপ্রোডাক্টিভ অর্গ্যান যেমন ইম্পর্টেন্ট, প্রসেসগুলো যতটা ইম্পর্টেন্ট, এই টিউবেকটমি এবং ভ্যাসেকটমিটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ এটা অনেকটা অ্যাপ্লাইড মেডিকেল সায়েন্সের মধ্যে পড়ছে। স্ত্রীদেহের যে স্থায়ী বন্ধ্যাত্বকরণ প্রক্রিয়ায় দুদিকের ফ্যালোপিয়ান টিউবকে কেটে ও বেঁধে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন বন্ধ করা হয়, তাকে বলা হয় হচ্ছে টিউবেকটমি। মানে ফ্যালোপিয়ান টিউবটাকে যখন কেটে এবং বেঁধে, যাতে সেখানে কোনো রকম ডিম্বাণু শুক্রাণুর মিলন না ঘটে, কোনো রকম ফার্টিলাইজেশন নিষেধ যেন না হয়, সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে পুরো প্রসেসটাকে। মানে সেই মহিলাটি যেন প্রেগনেন্ট না হয়, তার যখন ফ্যালোপিয়ান টিউব দুটো কেটে ফেলা হচ্ছে, তখন তাকে বলা হয়, এটা হচ্ছে একটা স্থায়ী বন্ধ্যাত্বকরণ প্রক্রিয়া, যেটাকে বলা হয় টিউবেকটমি। তাহলে এখান থেকে আমরা 2-3টে প্রশ্নের উত্তর পেলাম যে স্ত্রীদেহের স্থায়ী বন্ধ্যাত্বকরণের জন্য টিউবেকটমি থাকছে, এবং টিউবেকটমিতে কী করা হচ্ছে না, ফ্যালোপিয়ান টিউব দুটো কেটে দেওয়া হচ্ছে এবং বেঁধে দেওয়া হচ্ছে। অপরদিকে পুরুষদের যে স্থায়ী বন্ধ্যাত্বকরণ প্রক্রিয়ার দুদিকের যে শুক্রনালী কেটে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়, শুক্রাণুর নির্গমন এবং ডিম্বাণুর সাথে মিলন যেন না হয় সেটাও বন্ধ করে দেওয়া হয়, তাকে বলা হয় হচ্ছে ভ্যাসেকটমি। তাহলে প্রসিডিওরটা সেমই, কিন্তু স্ত্রীদেহের ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউব কেটে ফেলা হচ্ছে এবং যাকে বলা হয় টিউবেকটমি, এবং ডিম্বাণু শুক্রাণুর মিলন বন্ধ করা হচ্ছে। ঠিক একই প্রসেস ঘটছে পুরুষদের স্থায়ী বন্ধ্যাত্বকরণ প্রক্রিয়াতেও, শুক্রাণু নির্গমন এবং ডিম্বাণুর সাথে মিলন যেন বন্ধ করে দেওয়া হয়, যাতে না হয় সেই দিকটা দেখা হচ্ছে, এবং শুক্রনালী দুটো কেটে দেওয়া হচ্ছে, তাকে বলা হয় হচ্ছে ভ্যাসেকটমি।
চলে আসছি জেনোগ্যামি এবং গেইটেনোগ্যামি কাকে বলে। এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট টপিক। জেনোগ্যামি, গেইটেনোগ্যামি, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো সম্পর্কে, এই চারটে টপিক সম্পর্কেই আমরা জানবো। ঠিক আছে। জেনোগ্যামি কি? যে সকল ইতর পরাগযোগে কেবলমাত্র একই ধরনের প্রজাতির দুটি উদ্ভিদের মধ্যে সংগঠিত হয় তাকে বলা হয় জেনোগ্যামি। যেমন হচ্ছে রাংচিতা ভুট্টা উদ্ভিদের ক্ষেত্রে এটি কিন্তু হয়। তাহলে কি বললাম? যে সমস্ত ইতর পরাগযোগে কেবলমাত্র একই ধরনের প্রজাতির ইতর পরাগযোগ হচ্ছে এবং একই ধরনের প্রজাতির দুটি উদ্ভিদের মধ্যে সংগঠিত হচ্ছে তাকে বলা হয় হচ্ছে জেনোগ্যামি। এবার আসছি গেইটেনোগ্যামির ক্ষেত্রে। এটা হচ্ছে স্বপরাগযোগে হচ্ছে, যে স্বপরাগযোগে একটি উভলিঙ্গ উদ্ভিদের ফুলের পরাগরেণু ওই একই উদ্ভিদের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরণ ঘটে তাকে বলা হয় গেইটেনোগ্যামি। কি বললাম? যে স্বপরাগযোগে একটি উভলিঙ্গ উদ্ভিদের স্বপরাগযোগ ঘটছে, উভলিঙ্গ উদ্ভিদের ক্ষেত্রে ঘটছে, উভলিঙ্গ উদ্ভিদের ফুলের পরাগরেণু ওই একই উদ্ভিদের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরণ ঘটে তাকে বলা হয় গেইটেনোগ্যামি। যেমন হচ্ছে মটর এবং হচ্ছে ভুট্টা। বোঝা গেল? এরপর আমরা জানবো আইসোগ্যামি এবং অ্যানাইসোগ্যামি সম্পর্কে। আইসোগ্যামিটা কি? আইসোগ্যামি হচ্ছে যে গ্যামেটগুলোকে মাইক্রো বা ম্যাক্রো গ্যামেট রূপে পৃথক করা যায়, আর অ্যানাইসোগ্যামিতে ম্যাক্রো গ্যামেট রূপে পৃথক করা, উল্টোটা বললাম, আইসোগ্যামিতে মাইক্রো বা ম্যাক্রো গ্যামেট রূপে পৃথক করা যায় না, যেমন ইউলোথ্রিক্স, মনোসাইটিস ইত্যাদি। আর অ্যানাইসোগ্যামিতে মাইক্রো ম্যাক্রো গ্যামেট রূপে পৃথক করা যাচ্ছে, যেমন ক্ল্যামাইডোমোনাস, অ্যালোমাইসিস নামক ছত্রাক ইত্যাদির ক্ষেত্রে দেখা যায়। আর আকৃতি, আয়তন, অঙ্গ সংস্থানগতভাবে আইসো মানে একই বা অভিন্ন এই ধরনের দুটি জননকোষ অংশগ্রহণ করছে, এবং অ্যানাইসোগ্যামি হচ্ছে বিষম আয়তনের, সম আকৃতির কিন্তু বিষম আয়তনের ভিন্ন চলন ক্ষমতা বিশিষ্ট দুটি জননকোষ এক্ষেত্রে অংশ নিচ্ছে। আবারও বলছি, আইসোগ্যামির ক্ষেত্রে আকৃতি, আয়তন এবং অঙ্গ সংস্থানগতভাবে একই দুটি জননকোষ যখন অংশগ্রহণ করছে। আর অ্যানাইসোগ্যামিতে আয়তনটা হচ্ছে ডিফারেন্ট, আকৃতি হচ্ছে সেম, কিন্তু আইসোগ্যামিতে যেরকম অঙ্গ সংস্থানগতভাবেও একই বললাম, এটা হচ্ছে ভিন্ন চলন ক্ষমতা বিশিষ্ট দুটি জননকোষ অংশগ্রহণ করছে। তো আইসোগ্যামিতে গ্যামেটগুলো মাইক্রো বা ম্যাক্রো রূপে পৃথক করা যায় না, আর অ্যানাইসোগ্যামিতে মাইক্রো ম্যাক্রো রূপে পৃথক করা যায়, যেমন ইউলোথ্রিক্স, মনোসাইটিস ইত্যাদি। অ্যানাইসোগ্যামিতে ক্ল্যামাইডোমোনাস, অ্যালোমাইসিস নামক ছত্রাকের ক্ষেত্রে এটা দেখা যায়। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি স্বপরাগযোগ থেকে ইতর পরাগযোগ বেশি কাম্য হওয়ার কারণটা কী। এটা আমরা প্রত্যেকেই জানি যে স্বপরাগযোগের, যেমন একটু আগেই একটা আমি কোয়েশ্চেন করলাম যেখানে এই প্রশ্নটা এইভাবেই ছিল যে ইতর পরাগযোগের দুটি সুবিধা, তাহলে সেটাই হবে এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে। আমরা সেটাই বলবো যে ইতর পরাগযোগ স্বপরাগযোগ অপেক্ষা বেশি পরিমাণে পরিবর্তিত পরিবেশে অপত্যকে অভিযোজনক্ষম করে তোলে। এখানে বিবর্তনের ধারা অনুযায়ী নতুন অপত্য অভিযোজনক্ষম হচ্ছে, আর ইতর পরাগযোগের ফলে উন্নত ধরনের গুণ বিশিষ্ট অপত্য উৎপাদিত হচ্ছে। এর সম্ভাবনা স্বপরাগযোগের ক্ষেত্রে খুবই কম হয়, এই কারণেই এটা বেশি ভালো বা এর অ্যাডভান্টেজটা বেশি। পরের প্রশ্নে আমরা চলে আসছি পেরোগ্যামি, মেসোগ্যামি এবং চ্যালোজোগ্যামি বলতে কী বোঝায় সেটার ব্যাপারে আমরা আলোচনা করব। তো পেরোগ্যামি যেমন হয় হচ্ছে লিলির ক্ষেত্রে, মেসোগ্যামি হয় হচ্ছে কুমড়োর ক্ষেত্রে, এবং চ্যালোজোগ্যামি সেটা ক্যাসিওরিনার ক্ষেত্রে, ক্যাসিওরিনা স্পেসিসের ক্ষেত্রে হয়। তাহলে লিলির ক্ষেত্রে যে পেরোগ্যামি হয়, এটা কি হয় না, ডিম্বকরন্ধ্রের মধ্য দিয়ে পরাগনালী ডিম্বকে প্রবেশ করলে তাকে বলা হয় পেরোগ্যামি। যখন পরাগনালীটা ডিম্বকে প্রবেশ করছে ডিম্বক রন্ধ্রের মধ্যে দিয়ে, আর পরাগনালী ডিম্বক ত্বক ভেদ করছে, ডিম্বক রন্ধ্রের মধ্যে দিয়ে ডিম্বকে প্রবেশ করছে না, ডিম্বক ত্বকটা ভেদ করে ডিম্বকে প্রবেশ করছে, তাকে বলা হয় হচ্ছে মেসোগ্যামি। আর চ্যালোজোগ্যামি কি, ডিম্বক মূলের মধ্যে দিয়ে পরাগনালী যখন ডিম্বকে প্রবেশ করে তাকে বলা হয় হচ্ছে চ্যালোজোগ্যামি। তাহলে বোঝা গেল ডিম্বক রন্ধ্রের মধ্যে দিয়ে হলে পেরোগ্যামি যেমন লিলি, মেসোগ্যামি হচ্ছে ডিম্বক ত্বক ভেদ করছে যেমন কুমড়ো, আর চ্যালোজোগ্যামি হচ্ছে ডিম্বক মূলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ক্যাসিওরিনা।
পরের প্রশ্নে চলে আসছি। পুরুষদের দেহে শুক্রাশয় দুটি উদর গহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থান করে কেন? এবার এখানে আপনাদেরকে একটা প্রশ্ন করব যে পুরুষদের দেহে শুক্রাশয় দুটি উদর গহ্বরের বাইরে স্ক্রোটামে যখন নামে না, উদর গহ্বরে যখন থেকে যায়, তখন যে মেডিকেল কন্ডিশনটা হয় তখন তাকে কি বলা হয়? এটা কিন্তু গতকালের ক্লাসে আমি আলোচনা করেছি। যদি আপনারা জানেন তো খুব ভালো, যদি না জানেন আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবেন, বা আপনারা ডেফিনেটলি গুগলও করে নিতে পারেন। ভূমিষ্ঠ হওয়ার পূর্বে পুরুষের দেহে শুক্রাশয় দুটি উদর গহ্বরের থেকে স্ক্রোটাম নামক থলিতে নেমে আসে। এই থলির অভ্যন্তরের উষ্ণতা দৈহিক উষ্ণতার, যেটা নর্মালি 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এর থেকে 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড কম হয়, মানে অ্যারাউন্ড ধরে নিন যে 34.5 or 35 ডিগ্রি সেন্টিগ্রেড মতো। স্ক্রোটামের এই শীতল পরিবেশ শুক্রাণু উৎপাদনের জন্য সহায়ক। যদি শুক্রাশয় দুটি উদর গহ্বরেই অবস্থান করতো তাহলে ওই স্থানের উষ্ণতায় শুক্রাণু উৎপাদন ব্যাহত হতো। তাহলে এই যে মেডিকেল কন্ডিশনটা বললাম সেটা কেন না, সেটা যদি থেকে যায় তখন তার কিন্তু রিপ্রোডাকশানে প্রবলেম হয়, কারণ শুক্রাণু উৎপাদন ওই যে টেম্পারেচারটা থাকে তাতে কিন্তু ব্যাহত হয়। তো সেই কারণে এটা উদর গহ্বরে থেকে গেলে একটা সমস্যাজনক পরিস্থিতির সৃষ্টি করে। অ্যান্ট্রাম ও লিকার ফলিকুলি কি? পরিণত স্ত্রীদেহে, যেটা মোটামুটিভাবে বয়ঃসন্ধিকাল থেকেই শুরু করে ডিম্বাশয়ে গৌণ ফলিকলের পরিণতির সময় ফলিকুলার এপিথেলিয়ামের কোষগুলির মধ্যবর্তী স্থানে তরল পদার্থ বিন্দুবৎ সঞ্চিত হয়, যারা পরস্পর মিলিত হওয়ার ফলে একটি তরল পদার্থ পূর্ণ গহ্বর গঠিত হয়। এই উৎপন্ন থলি বা গহ্বরকে বলা হয় অ্যান্ট্রাম, এবং অ্যান্ট্রাম মধ্যস্থিত যে তরল পদার্থ থাকে তাকে বলা হয় লিকার ফলিকিউলি। আবারও বলছি, পরিণত স্ত্রীদেহে, পরিণত স্ত্রীদেহ বলতে যেটা বোঝায় যে বয়ঃসন্ধিকাল থেকে শুরু করে, বয়ঃসন্ধিকাল হয়ে যাওয়া মানে ধীরে ধীরে সে একটা পরিণতির দিকেই যাচ্ছে, স্ত্রীদেহ তার গর্ভসঞ্চার বা ইত্যাদির জন্য সে তৈরি হচ্ছে। তো পরিণত স্ত্রীদেহে ডিম্বাশয় গৌণ ফলিকলের পরিণতর সময় ফলিকুলার এপিথেলিয়ামের কোষগুলির মধ্যবর্তী স্থানে তরল পদার্থ বিন্দুবৎ সঞ্চিত হচ্ছে, মানে বিন্দু বিন্দু করে সেই তরল পদার্থগুলো জমা হচ্ছে, যারা পরস্পর মিলিত হচ্ছে এবং একটি তরল পদার্থপূর্ণ গহ্বর তৈরি করছে। তো যে গহ্বরটা হচ্ছে তাকে বলা হচ্ছে অ্যান্ট্রাম, এবং ওই যে তরল পদার্থটা তৈরি হলো তাকে বলা হয় লিকার ফলিকিউলি। একটি ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলবো, যেটা ডেফিনেটলি প্রতিটি ফিমেলের জানা তো ইম্পর্টেন্ট, তার সাথে সাথে যারা মেল তাদের জানাটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট। মানে এটা একটা প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন, নট অনলি কি যে আমার সিলেবাসের মধ্যে আছে, আমাকে পড়াশোনা করতে হবে, মুখস্থ করতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে বলে জানবো। এটা একটা বাস্তবিক মানে এক্সপিরিয়েন্স দেবে, নলেজ দেবে। তার আগে সেটা হচ্ছে সন্তানের মাতৃদুগ্ধ পান গর্ভধারণ রোধ করে। তার মানে কি, একটা মহিলার যখন ল্যাকটেশন পিরিয়ড স্টার্ট হচ্ছে বা চলছে, মানে সে তার সন্তানকে মাতৃদুগ্ধ পান করাচ্ছে, এবার সেই সময়কালীন পরিস্থিতিতে গর্ভধারণ রোধ হচ্ছে। সেটা কেন? কারণটা কি? মাতৃদুগ্ধ নির্গত হওয়ার জন্য প্রোল্যাক্টিন হরমোন ক্ষরণ ভীষণভাবে জরুরি, যেটি লিউটেনাইজিং হরমোন মানে এলএইচ এবং এফএসএইচ মানে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ক্ষরণটাকে প্রতিহত করছে। এবার লিউটেনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোনটা ভীষণভাবেই ইম্পর্টেন্ট ডিম্বাশয়ের জন্য। মানে এই ডিম্বাশয়ে এই দুটো হরমোন কাজ করলে তাদের অ্যাকশানে ব্যালেন্সে থাকে, ঠিক আছে? তো যেহেতু সেটার কার্যকারিতাই প্রতিহত হচ্ছে, সেই কারণে দুটি হরমোনের কাজ ব্যাহত হচ্ছে ডিম্বাশয়ের মধ্যে। তো ফলে রজতচক্র বা পিরিয়ড সাইকেল যেটা থাকছে, মেনস্ট্রুয়েশন সাইকেল যেটা থাকছে, সেটা বন্ধ থাকছে। আর সেটা যদি বন্ধ থাকে তাহলে অবশ্যই গর্ভধারণ সম্ভব নয়। বোঝা গেল? আচ্ছা, পরের প্রশ্নে চলে আসছি। সিফিলিস এবং গনোরিয়ার প্যাথোজেনের নাম। এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সিফিলিসের যে ব্যাকটেরিয়াটা থাকে, যার জন্য যে প্যাথোজেনটা থাকছে, সেটা হচ্ছে ট্রিপোনিমা প্যালিডিয়াম, এবং গনোরিয়ার যেটা থাকছে সেটা হচ্ছে নেসেরিয়া গনোরি নামক ব্যাকটেরিয়া। নিউরোসিফিলিস কি? সিফিলিস আক্রান্ত কোনো ব্যক্তির কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তথা মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড সংক্রামিত ও ক্ষতিগ্রস্ত যদি হয়ে যায় তাকে বলা হয় নিউরোসিফিলিস। মানে সিফিলিসের জন্যই বা সিফিলিসের আক্রান্ত ব্যক্তির মধ্যেই যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা সংক্রমিত হয়ে যাচ্ছে তখনই তাকে নিউরোসিফিলিস বলা হচ্ছে। এটা মুখস্থ করাটা ভীষণ সহজ, কারণ নিউরো মানেই ধরুন নার্ভ রিলেটেড, ঠিক আছে, ব্রেন রিলেটেড আমরা ধরে নিতে পারি, মানে এইভাবে আমরা মুখস্থ রাখতে পারি বা মনে রাখতে পারি।
পরের প্রশ্ন হচ্ছে স্পিন বার্কিট টেস্ট কাকে বলে? ডিম্বাণু নিঃসরণের সময় সার্ভিক্স অঞ্চলের মিউকাস নিঃসরণের মাত্রা বৃদ্ধি পেয়ে যায়। এবার মিউকাস স্বচ্ছ ও পিচ্ছিল প্রকৃতির হয়। দুটি আঙুলের বা কাগজের সাহায্যে মিউকাসকে পরীক্ষা করা হলে যদি সুতোর আকার ধারণ করে তবে বোঝা যাবে যে ডিম্বাণু নিঃসরণ ঘটছে। এই সময় যৌনমিলন থেকে গর্ভসঞ্চারের যে সম্ভাবনা সেটা কিন্তু বেশি হয়। এই ধরনের পরীক্ষাকে স্পিন বার্কিট টেস্ট বলা হয়। এটাও কিন্তু ভীষণ মানে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টাল একটা প্রয়োগ, ঠিক আছে? এটা ওই মেল ফিমেল সিলেবাসে বহির্ভূতভাবেই কিন্তু জানতে হবে, ঠিক আছে? কারণ এই সকল ব্যাপারগুলো যেহেতু আমাদের দেহ রিলেটেড, রিপ্রোডাকশন রিলেটেড, তো প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস এবং প্র্যাকটিক্যাল নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই এক্সপেরিমেন্টটা কিন্তু করা যাবে। তাতে কি যে অবাঞ্ছিত যে গর্ভ সঞ্চার সেই প্রক্রিয়া থেকে কিন্তু নিজেদেরকে রক্ষা করা যাবে। তো ডিম্বাণু নিঃসরণের সময় সার্ভিক্স অঞ্চলের যে মিউকাস নিঃসরণের মাত্রা সেটা বৃদ্ধি পেয়ে যায়, যেটা মিউকাসটা সচ্ছল এবং পিচ্ছিল প্রকৃতির হচ্ছে। দুটি আঙুলের বা কাগজের সাহায্যে মিউকাসকে যদি আমরা পরীক্ষা করি, যদি সুতোর আকার ধারণ করে তবে সেটা বোঝা যাবে যে ডিম্বাণু নিঃসরণ ঘটছে। ডিম্বাণু নিঃসরণ ঘটা মানে ওই সময়কালীন যদি ইন্টারকোর্স করা হয় বা যৌনমিলন হয় তাহলে গর্ভসঞ্চারের মানে প্রেগনেন্সির সম্ভাবনা সেখানে কিন্তু বেশি থাকে। এই ধরনের যে পরীক্ষাটা তাকে বলা হয় স্পিন বার্কিট টেস্ট। স্পার্মিসাইড কাকে বলে? যে সকল রাসায়নিক পদার্থ শুক্রাণুকে বিনষ্ট করে তাদের স্পার্মিসাইড বলে। যেরকম ক্রিম, জেলি, ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্টস থাকছে যেগুলো কেমিক্যাল ডেফিনেটলি প্রোডাক্টস, সেগুলো শুক্রাণুগুলোকে বিনষ্ট করে দিচ্ছে। আমরা চলে আসছি একটু জনন রিলেটেড, এই বংশগত রিলেটেড কিছু মানে তথ্যই আমরা পরিবেশন করছি। তো আমরা সেক্স ক্রোমাটিন, বারবডি এগুলো নিয়ে একটু আলোচনা করি। তো মানুষসহ অধিকাংশ স্তন্যপায়ী প্রাণীদের স্ত্রী দেহে উপস্থিত দুটি এক্স ক্রোমোজোমের একটি হেটারোক্রোমাটিন রূপে নিউক্লিয়াসে অবস্থান করে এবং গাঢ় বর্ণে রঞ্জিত হয়। তো বিজ্ঞানী মুরে এলবার এর নামদান হচ্ছেন বারবডি। মুরে এলবার এর নামদান হচ্ছেন বারবডি, সেই হিসেবে বারবডিটা বলা হচ্ছে। স্ত্রীলোকের দেহকোষের ইন্টারফেস নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দার ভেতরের দিকে যে পর্দাটি থাকছে তাকে ফিউলজেন রঞ্জকাসক্ত যে বস্তুটি পরিলক্ষিত হয় তাকে বলা হয় সেক্স ক্রোমাটিন। এক্স ক্রোমোজোমের মধ্যে একটি এক্স ক্রোমোজোম বারবডি রূপে অবস্থান করে। স্বাভাবিক স্ত্রীদেহের প্রতিটি দেহকোষে একটি করে বারবডি থাকে। বোঝা গেল? স্ত্রীলোকের দেহকোষের ইন্টারফেস নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দার ভেতরের দিকে পর্দায় ফিউলজেন রঞ্জকাসক্ত যে বস্তুটি পরিলক্ষিত হচ্ছে তাকে বলা হয় সেক্স ক্রোমাটিন। এক্স ক্রোমোজোমের মধ্যে একটি এক্স ক্রোমোজোম বারবডি রূপে অবস্থান করছে। আর আগে যে এক্সপ্লেনেশনটা দিলাম সেটাও ঠিকই, যে হেটারোক্রোমাটিন রূপে নিউক্লিয়াসে অবস্থান করছে, গাঢ় বর্ণে রঞ্জিত হচ্ছে। টোপোআইসোমারেজ 1 এবং টোপোআইসোমারেজ 2 এর কার্যকারিতা নিয়ে একটু আলোচনা করব। ডিএনএ যখন রেপ্লিকেশন হয় বা প্রতিলিপিকরণের সময় টোপোআইসোমারেজ 1 এনজাইম বা উৎসেচকটি দ্বিতন্ত্রী ডিএনএর ওরি অঞ্চলের কাছাকাছি হাইড্রোজেন বন্ধন ভেঙে রেপ্লিকেশন বাবল সৃষ্টিতে হেল্প করে। আর টোপোআইসোমারেজ 2 বা যাকে বলা হয় গাইরেজ দ্বিতন্ত্রী ডিএনএর অতিকুণ্ডলী বা সুপার কয়েলের পাক খুলতে সাহায্য করে। তাহলে একটা হচ্ছে দ্বিতন্ত্রী ডিএনএর ওরি অঞ্চলের কাছে হাইড্রোজেন বন্ধনটাকে ভেঙে রেপ্লিকেশন বাবল সৃষ্টি করছে, আরেকটা কি করছে না যে কুণ্ডলী হয়েছে বা যে সুপার কয়েলটা হয়েছে সেটার পাকটাকে খুলতে সাহায্য করে। তো এই টোপোআইসোমারেজ 2কে গাইরেজ বলা হয়, আর আরেকটা তো টোপোআইসোমারেজ 1 সম্পর্কে আগেই জানলাম। আলোচনা করব মিসিং লিঙ্ক কী। কোনো অবলুপ্ত জীবের জীবাশ্ম যদি ভিন্নধর্মী দুটি জীবের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তাকেই বলে মিসিং লিঙ্ক। যেরকম অর্কিওপ্টেরিক্স, ভীষণ ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং। অর্কিওপ্টেরিক্স হলো সরীসৃপ এবং পাখির মিসিং লিঙ্ক। তার মধ্যে সরীসৃপেরও কিছু ক্যারেক্টার বর্তমান এবং পাখিরও কিছু ক্যারেক্টার বর্তমান, তাই দুটোর মাঝামাঝি একে মিসিং লিঙ্ক বলা হচ্ছে। অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স নিয়ে একটু আলোচনা করব। একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দুটি বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একই প্রজাতিভুক্ত দুটি জীবনের মধ্যে পরনিষেধ যদি ঘটানো হয়, অনেক ক্ষেত্রে ফার্স্ট যে যৌনতা হয় F1 যৌনতে প্রকট বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে না, বরং প্রকট ও প্রচ্ছন্ন উভয় বৈশিষ্ট্যের সংমিশ্রণে একটা মধ্যবর্তী বা ইন্টারমিডিয়েট ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাওয়া যায় বা সেই চারিত্রিক বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। একে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। এক্ষেত্রে জেনোটাইপ ফিনোটাইপ উভয়ের মান 1:2:1।
3:1 ফেনোটাইপ, এই রেশিওটা কিন্তু পাওয়া যায় না। দুটো ক্ষেত্রেই জেনোটাইপ ফেনোটাইপ 1:2:1। নর্মালি আমরা জানি যে জেনোটাইপ হয় হচ্ছে 1:2:1 এবং ফেনোটাইপ হয় 3:1, কিন্তু এই অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দুটোই হচ্ছে 1:2:1। এটি কিন্তু মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমী ঘটনা হিসেবে গণ্য করা হয় বা গণ্য করা যায়। তাহলে এখান থেকে আমরা 2-3টে টপিক পেলাম। এক হচ্ছে যে মানে আমরা বলতে পারি যে কোন কন্ডিশনে জেনোটাইপ ফেনোটাইপ অনুপাতটা এক হচ্ছে, তাহলে এই অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। কোন কন্ডিশনটা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমী ঘটনা বলে বিবেচিত হতে পারে অসম্পূর্ণ প্রকটতা হিসেবে। আর ডিরেক্ট যেটা অসম্পূর্ণ প্রকটতার বৈশিষ্ট্য, যে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একই প্রজাতিভুক্ত দুটো জীবনের মধ্যে যদি পরনিষেধ ঘটানো হয়, তখন অনেক ক্ষেত্রে F1 জনিতে প্রকট বৈশিষ্ট্যের প্রকাশ না ঘটে প্রকট এবং প্রচ্ছন্ন উভয় বৈশিষ্ট্যের সংমিশ্রণে একটি মধ্যবর্তী বা ইন্টারমিডিয়েট চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়। একে বলা হয় হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। আচ্ছা, আমরা মিসিং লিঙ্ক সম্পর্কিত আগের প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব কানেক্টিং লিঙ্ক নিয়ে। কানেক্টিং লিঙ্কটা কি? পেরিপেটাসের ক্ষেত্রে হয়, যেমন অ্যানালিডা ও আর্থ্রোপোডা উভয় দেহে বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। এদের দেহে অ্যানালিডা পর্বের যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রতিটি খণ্ডে একজোড়া করে উপাঙ্গ বর্তমান, আর রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়াম। তো অ্যানালিডা আর্থ্রোপোডার বৈশিষ্ট্য। তো মিসিং লিঙ্ক এটা কানেক্টিং লিঙ্ক বেসিক্যালি দুটোর ক্ষেত্রেই বর্তমান থাকছে। এবার এদের দেহে আর্থ্রোপোডার মতো যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেটা হচ্ছে শ্বাসনালীর মাধ্যমে শ্বাসকার্য চালাচ্ছে, যেরকম আরশোলা, এবং মস্তিষ্কে সুর এবং চোখ দুটি চোয়াল থাকছে। তো পেরিপেটাস হলো এমন একটি প্রাণ যার দেহে অ্যানালিডা এবং আর্থ্রোপোডা দুয়ের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, এদেরকে বলা হচ্ছে কানেক্টিং লিঙ্ক। আমরা চলে আসি এবার অণুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশনের অ্যাডভান্টেজ নিয়ে একটু আলোচনা করতে। তো অণুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশনের অ্যাডভান্টেজটা কি? উন্নত বৈশিষ্ট্য সমন্বিত উদ্ভিদ ক্লোনের দ্রুত সংখ্যা বৃদ্ধি করা ও তার স্থায়িত্ব বজায় রাখা। নীরব উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, যে উন্নত বৈশিষ্ট্য সমন্বিত উদ্ভিদ ক্লোনের দ্রুত সংখ্যা বৃদ্ধি, তার স্থায়িত্ব বজায় রাখছে, স্টেবিলিটি থাকছে, তার সংখ্যাও বাড়ছে, উন্নত বৈশিষ্ট্য থাকছে এবং নীরব উদ্ভিদের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, চারগফের নীতি নিয়ে আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, যেখানে আমরা দেখিয়েছিলাম যে একটা খুব সহজভাবে বলে দিয়েছিলাম যে A+G=C+T হচ্ছে, অ্যাডিনিন গুয়ানিন =সাইটোসিল থায়ামিন হচ্ছে। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে A+G/C+T=1। মানে কি, চারগফের নীতি অনুযায়ী একটা ডিএনএ অণুতে অবস্থিত যে নাইট্রোজেন বেস পিউরিন এবং পিরিমিডিন থাকছে তার সংখ্যা সর্বদা সমান হয়। মানে A+G যাই হবে C+T হবে, কারণ অ্যাডেনিনটাই গুয়ানিনে পরিণত হচ্ছে, সাইটোসিলতে থায়ামিনে পরিণত হচ্ছে। তাই কি, নাকি উল্টোটা? আপনারাই বলুন। অ্যাডেনিনটা হচ্ছে থায়ামিনে এবং গুয়ানিন যেটা থাকছে সেটা কিন্তু সর্বদা সাইটোসিলে পরিণত হচ্ছে, যখন সেটা 5 প্রাইম 3 প্রাইম থেকে 3 প্রাইম 5 প্রাইমে যাচ্ছে। কিন্তু কি মনে রাখতে হবে, পিউরিন এবং পিরিমিডের যে সাংখ্যমানটা সেটা সর্বদা সমান হচ্ছে। মানে পিউরিন বেস বলতে A+G, পিরিমিডিন বেস বলতে C+T, সেটা সবসময় সমান হচ্ছে। ক্রিস ক্রস ইনহেরিটেন্স বলতে কি বোঝায় এবং এক্স লিঙ্কড ইনহেরিটেন্সের উদাহরণ যদি চাওয়া হয় তাহলে কি বলতে পারবো আমরা? দুটি এক্স লিঙ্কড ইনহেরিটেন্সের উদাহরণে আমরা বলতে পারবো লাল সবুজ বর্ণান্ধতা, বা যেটাকে বলা হয় হচ্ছে কালার ব্লাইন্ডনেস এবং হিমোফিলিয়া। কালার ব্লাইন্ডনেস এবং হিমোফিলিয়া এটা হচ্ছে এক্স লিঙ্কড ইনহেরিটেন্সের উদাহরণ। এবার ক্রিস ক্রস সেটা কি না, যখন পিতার এক্স লিঙ্কড বংশগত বৈশিষ্ট্য কন্যার মাধ্যমে দৌহিত্রে সঞ্চারিত হয় এবং মাতার এক্স লিঙ্কড বৈশিষ্ট্য পুত্রের মাধ্যমে পৌত্রীতে সঞ্চারিত হয়। এক্স ক্রোমোজোম বাহিত সেই বৈশিষ্ট্যের সঞ্চারণ ধর্মকে বলা হয় ক্রিস ক্রস ইনহেরিটেন্স। তাহলে পিতার এক্স লিঙ্কটা কন্যার মাধ্যমে যাচ্ছে দৌহিত্রে, আর মাতার এক্স লিঙ্কটা পুত্রের মাধ্যমে যাচ্ছে পৌত্রীতে, সেটা হচ্ছে ক্রিস ক্রস ইনহেরিটেন্স। দুটি ভিটামিন উৎপাদনক্ষম ব্যাকটেরিয়ার নাম যদি জানতে চাওয়া হয় তাহলে বলতে পারবো যে অ্যাসিবা গসিপি এটি ভিটামিন B2 মানে রাইবোফ্লেভিন, এবং ভিটামিন C উৎপন্ন করে হচ্ছে গ্লুকোনোব্যাক্টার অক্সিডেন্স। এসসিপি বা সিঙ্গল সেল প্রোটিন কি, একটা উদাহরণও আমরা জানবো, যেরকম স্পিরুলিনা স্পেসিসের ক্ষেত্রে হয়, ক্লোরেল্লা স্পেসিসের ক্ষেত্রেও এসসিপি আমরা বলতে পারি। তো সিঙ্গল সেল প্রোটিন মানে কৃত্রিম কলাপালন,
টিস্যু কালচার এর মাধ্যমে এককোষী ব্যাকটেরিয়া, ইস্ট, বহুকোষী সূত্রাকার শ্যাওলা বা ছত্রাকের কালচার মাধ্যম থেকে প্রাপ্ত বায়োমাস বা মনুষ্য খাদ্য বা পশু খাদ্য উপাদান হিসেবে ব্যবহার করা হয়, তাকে বলা হয় সিঙ্গল সেল প্রোটিন। কৃত্রিম কলাপালন মাধ্যমে এককোষী ব্যাকটেরিয়া, ইস্ট, বহুকোষী সূত্রাকার শ্যাওলা বা ছত্রাকের কালচার মাধ্যম থেকে প্রাপ্ত বায়োমাস বা মনুষ্য খাদ্য বা পশু খাদ্য উপাদান হিসেবে এটি ব্যবহার করা হয়। স্পিরুলিনা এই কারণে কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেন্ট্রাল ডগমা, তারপরে এই এসসিপি, এগুলো নিয়ে আমি আগের ক্লাসেও কিছুটা আলোচনা করেছিলাম, কিন্তু যাই হোক, এখন একটু নতুন কিছু তথ্য আলোচনা আমরা করি। যেরকম প্রোটোনোপিয়া এবং ডিউটেরোনোপিয়া কি? যে জিনগত ত্রুটির জন্য মানুষ লাল রং দেখতে পায় না তাকে বলা হয় প্রোটোনোপিয়া, এবং যে জিনগত ত্রুটির কারণে মানুষ সবুজ রং দেখতে পায় না তাকে বলা হয় হচ্ছে ডিউটেরোনোপিয়া। আচ্ছা, মিনি স্যাটেলাইট কি? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের পার্থক্যকালে ডিএনএর মধ্যে ছোট ছোট বেস সজ্জার পুনরাবৃত্তি লক্ষ্য করা যায়। এদেরকে বলা হয় মিনি স্যাটেলাইট বা মাইক্রো স্যাটেলাইট ডিএনএ। কী বললাম না, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের পার্থক্যকালে ডিএনএর মধ্যে ছোট ছোট বেস সজ্জার পুনরাবৃত্তি, রিপিটেশন ওখানে একটা হতে থাকে, তো সেটাকে বলা হয় মিনি স্যাটেলাইট বা মাইক্রো স্যাটেলাইট। কোডন এবং অ্যান্টিকোডন কি? ভীষণ ইম্পর্টেন্ট। অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহনকারী ডিএনএতে নাইট্রোজেন বেসের পরিপূরক, 3টি নাইট্রোজেন বেসের পরিপূরককে, যেটা এমআরএনএ তে থাকছে, তো সেটিকে বলা হচ্ছে কোডন। অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহনকারী ডিএনএতে নাইট্রোজেন বেসের পরিপূরক, 3টি নাইট্রোজেন বেসের পরিপূরককে বলে কোডন। কোডন বেসের পরিপূরক টিআরএনএতে অবস্থিত 3টি নাইট্রোজেন বেসের সজ্জাক্রমকে বলা হচ্ছে অ্যান্টিকোডন। তাহলে কোডনের পরিপূরক টিআরএনএতে অবস্থিত যেটা থাকছে সেটা হচ্ছে অ্যান্টিকোডন। এরপরে আমরা জানবো যে ইন্টারফারেন্স কি? সমসংস্থ ক্রোমোজোমে ক্রসিং ওভার ঘটা স্থান তার নিকটবর্তী স্থানে ক্রসিং ওভার ঘটতে বাধা দেয়। সমসংস্থ ক্রোমোজোমে ক্রসিং ওভার যে স্থানটাতে ঘটে সেটা নিকটবর্তী স্থানে আবার ক্রসিং ওভার ঘটাতে বাধা দেয়, এটাকে বলা হয় হচ্ছে ইন্টারফারেন্স। নেক্সট আমরা চলে যাচ্ছি হাইব্রিড ভিগর বা হেটেরোসিস কি? এই হাইব্রিড ভিগর বা হেটেরোসিস নিয়ে একটু আলোচনা আগে করেছিলাম। পুনঃ স্বনিষেকের ফলে সৃষ্ট উদ্ভিদের মধ্যে পুনরায় উর্বরতা ও জীবনীশক্তি ফিরিয়ে আনার জন্য দুটি বিষদৃশ্য ইনব্রিডের মধ্যে নিষেক বা সংকরণ ঘটানো হয়। এতে উৎপন্ন হাইব্রিডটি জনিত্রী উদ্ভিদের থেকে বেশি জীবনীশক্তি ও অধিক উৎপাদনক্ষম হয়। জনিত্রীর থেকে বেশি উৎপাদনক্ষম এগুলো হচ্ছে, যেগুলো অপত্য হচ্ছে, সেটাকে বলছে হাইব্রিড ভিগর বা হেটেরোসিস। এবং মনে রাখতে হবে, এটা স্বনিষেকের ফলে সৃষ্ট উদ্ভিদের মধ্যে পুনরায় উর্বরতা ও জীবনের শক্তি ফিরিয়ে আনার জন্য দুটোই বিষদৃশ্য ইনব্রিডের মধ্যে নিষেক বা সংকরণ ঘটানো হচ্ছে। আমরা যদি দুটো অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম জানতে চাই তাহলে কি হবে? স্ট্রেপ্টোমাইসিস গ্রেসিয়াস, যেটা ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোমাইসিন, এবং ব্যাসিলাস পলিমিক্সা নামক ব্যাকটেরিয়ায় পলিমিক্সিন বি অ্যান্টিবায়োটিক উৎপাদন করে। মদ্যশিল্পে এবং চর্মশিল্পে ব্যবহৃত দুটো পৃথক ব্যাকটেরিয়ার নাম যদি জানতে চাওয়া হয় তাহলে কী হবে? যেরকম বিউটানল উৎপাদনে হেল্প করে ক্লস্ট্রিডিয়াম অ্যাসিটোবিউটিসিলাম, এবং চর্মশিল্পে যেটা হেল্প করে চামড়া ট্যানিংয়ের কাজে যেটা লাগে ব্যাসিলাস সাবটাইলিস। 3টি দেশি এবং বিদেশি কার্পের বিজ্ঞানসম্মত নাম যদি জানতে চাওয়া হয় তাহলে কী হবে? যেরকম দেশি কার্পের মধ্যে ডেফিনেটলি রুই, কাতলা, এগুলো আমরা বলতে পারি, যেরকম লেবিওরোহিতা, কাতলা, মৃগেল মাছের ক্ষেত্রে আমরা বলতে পারি সিরেনিয়াস মৃগেলা। এছাড়া বিদেশি কার্পের ক্ষেত্রে আমরা বলতে পারি যে হাইপোথ্যালামিক থাইস মলিট্রিক্স, টেনোফ্যারিঙ্গোডন এডেলা, সিপ্রেনাস কার্পিও। আজকের ক্লাস এটুকুই। আবার নেক্সট ক্লাসে আরও কয়েকটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।